আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। আজকে থেকে আমরা ক্লিপস্টোফেল বই থেকে ক্লিপস্টোফেল প্রিপারেশন গাইড টেস্ট ইংলিশ অ্যাজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ মানে এই ক্লিপস্টোফেল বই থেকে আমরা গ্রামার রুলসগুলো দেব, প্র্যাকটিস করে ফেলবো। এই গ্রামার রুলসগুলো মূলত আমাদের অ্যাডমিশন টেস্ট সহ বিভিন্ন ধরনের যে কম্পিটিটিভ এক্সামে যে ইংলিশ গ্রামারটা আসে সেটার জন্য যুগোপযোগী এবং এগুলা থেকেই আমরা গ্রামারের বেসিক্সটা স্ট্রং করে ফেলবো। তোমরা যারা এইচএসসিতে পড়তেছো, এইচএসসির পাশাপাশি তোমরা যারা অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিতে চাচ্ছ, তোমরা জেনে থাকবা যে তোমাদের একাডেমিক ইংলিশের সাথে অ্যাডমিশন ইংলিশ অথবা কম্পিটিটিভ এক্সামের ইংলিশটা কিন্তু একদমই ভিন্ন। সো তোমরা এটার জন্য প্রিপারেশন নিতে পারো। আজকে থেকে শুরু করে আমরা ক্লিপস্টোফেল একদম শুরু থেকে ধরে গ্রামার রুলস একদম শুরু থেকে এক্সারসাইজ সব একসাথে কমপ্লিট করে দেব, যাতে করে তোমার গ্রামারের বেসিক্সটা স্ট্রং হয়ে যায়। তো চলো আমরা শুরু করি আজকের ভিডিও। নর্মাল সেন্টেন্স প্যাটার্ন ইন ইংলিশ খেয়াল করো, দেখো একটা সেন্টেন্স কিভাবে থাকতে পারে। জন অ্যান্ড আই এইট আ পিজা লাস্ট নাইট। খেয়াল করো, দেখো এখানে জন অ্যান্ড আই এটা সাবজেক্ট, এইট এটা ভার্ব, আ পিজা এটা কমপ্লিমেন্ট, লাস্ট নাইট এটা মডিফায়ার। এইখানে কমপ্লিমেন্টটা তোমরা মনে করতে পারো যে এটা নতুন শুনতে পারো, কমপ্লিমেন্ট এই জিনিসটা নতুন শুনতে পারো। কমপ্লিমেন্ট সম্পূর্ণকারী, সম্পূর্ণকারী মানে যে জিনিসটা অন্য একটা কিছুকে সম্পূর্ণ করে, কমপ্লিট করে। আরেকটা শব্দ আছে কমপ্লিমেন্ট, একটা শব্দ আছে কমপ্লিমেন্ট যেটাতে আইটা আছে, সেটা প্রশংসা করা। যেটার দ্বারা প্রশংসা করা বোঝায়। ওকে, সো এইটা কমপ্লিমেন্ট। আমরা নর্মালি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বুঝি। এইখানে কমপ্লিমেন্টটা যে জিনিসটা সেন্টেন্সটাকে কমপ্লিট করে, সেটা মেবি সাবজেক্ট হতে পারে, মেবি সেটা এক্সটেনশন হতে পারে, মেবি সেটা কমপ্লিমেন্ট হতে পারে। এখন তারপরে যে জিনিসটা আছে সেটা মডিফায়ার। এটা সেন্টেন্সের লাস্টে আছে। একটা মডিফায়ার সেন্টেন্সের লাস্টেও বসতে পারে, সেন্টেন্সের ফার্স্টেও বসতে পারে, সাবজেক্টের পরে বসতে পারে, ভার্বের আগে বসতে পারে, ভার্বের পরে বসতে পারে। এই মডিফায়ারটা কিন্তু যেখানে ইচ্ছা আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী সেখানেই বসাইতে পারি। তার মানে একটা সাবজেক্টের এই চারটা এলিমেন্ট থাকবে। এটা সাবজেক্ট, এটা ভার্ব, একটা কমপ্লিমেন্ট, এটা মডিফায়ার। আরেকটা সেন্টেন্স দেখো, উই স্টাডিড প্রেজেন্ট পারফেক্ট লাস্ট নাইট। কি পড়েছি আমরা? প্রেজেন্ট পারফেক্ট পড়ছি। এই প্রেজেন্ট পারফেক্টটা যদি না দিতাম সেন্টেন্সটা কমপ্লিট হতো না, বা কাজটা মানে এখানে যে একটা কমপ্লিট সেন্স প্রকাশ করতেছে সেটা হতো না। যেমন উই স্টাডিড লাস্ট উইক, আমরা কি পড়েছি, হ্যাঁ কিভাবে পড়ছি, কোন জিনিসটা পড়ছি, এই জিনিসটা কিন্তু থাকতো না। সো এইখানে এটা সাবজেক্ট ভার্বকে কমপ্লিট করতেছে, সেন্টেন্সটাকে কমপ্লিট করতেছে, তাই এটাকে কমপ্লিমেন্ট বলা হচ্ছে। Subject. Subject is the agent of sentence in an active voice. It is the person or thing that performs. এটা আমরা জানি যে সাবজেক্ট এমন একটা জিনিস যেটা কোন একটা কাজ সম্পাদন করে, রেসপন্সিবল ফর দ্য অ্যাকশন অফ দ্য সেন্টেন্স, অ্যান্ড ইট নর্মালি প্রিসিডস দ্য ভার্ব। নর্মালি সাধারণত ভার্বের পূর্বে বসে। দ্যাট ডাজেন্ট মিন যে সবসময় পাশে বসবে বা পূর্বে বসবে, পরেও বসতে পারে। নোট এভরি সেন্টেন্স ইন ইংলিশ মাস্ট হ্যাভ এ সাবজেক্ট। প্রত্যেকটা সেন্টেন্সে একটা করে সাবজেক্ট থাকবে। তবে ইন কেস অফ কমান্ড সেন্টেন্স সেই ক্ষেত্রে সাবজেক্টটা থাকে না, উজ্জ্ব থাকে, সেক্ষেত্রে ইউটা ধরে নিতে হয়। সাবজেক্ট মে বি সিঙ্গেল নাউন। খেয়াল করো, দেখো সাবজেক্ট কি হতে পারে? একটা সিঙ্গেল নাউন হতে পারে। সাবজেক্ট একটা সিঙ্গেল নাউন হতে পারে, যেমন কফি ইজ ডিলিশিয়াস, মিল্ক কন্টেইন ক্যালসিয়াম। তাহলে এই যে এগুলো সাবজেক্ট, একটা সিঙ্গেল থিং। Subject may be a noun phrase.
সাবজেক্ট মেবি, তাহলে একটা সিঙ্গেল নাউন সাবজেক্ট হতে পারে, একটা নাউন ফ্রেজও হতে পারে। আর নাউন ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস এন্ডিং উইথ আ নাউন, মানে একটা নাউন ফ্রেজ হচ্ছে নাউন দিয়ে শেষ হবে এবং সেটা হচ্ছে নাউনের কাজ করবে, নাউন প্রকাশ করবে, সেটা হচ্ছে নাউন ফ্রেজ। দেখো খেয়াল করো, দ্য বুক দ্যাট নিউ রেড কার। তাহলে এই পুরো ফ্রেজটা, এই পুরো বাক্যাংশটা নাউনের কাজ করছে, সাবজেক্টে বসছে ইজ জনস। ওকে, দ্য বুক ইজ অন দ্য টেবিল। তাহলে এই পুরো ফ্রেজটাই হচ্ছে নাউনের কাজ করতেছে, দ্যাটস ওয়াই এটাকে নাউন ফ্রেজ বলা হচ্ছে। ফর এক্সাম্পল খেয়াল করো, দেখো we girls are not going to that movie. জর্জ লাইকস বোটস। খেয়াল করো, দেখো উই গার্লস এটা হচ্ছে নাউন ফ্রেজ, জর্জ এটা হচ্ছে সিঙ্গেল নাউন, ম্যারি জন জর্জ অ্যান্ড আই এটা হচ্ছে একসাথে অনেকগুলো নাউন প্রোনাউন একসাথে বসতেছে। ওয়েন্ট টু আ রেস্টুরেন্ট লাস্ট নাইট। ওয়েদার এটা হচ্ছে নাউন ফ্রেজ। দ্য কেমিস্ট্রি প্রফেসর এটা হচ্ছে নাউন ফ্রেজ। দ্য ব্যাংক, the weather was very bad yesterday. The chemistry professor cancelled all class today. Then হচ্ছে the bank closed at 2 o'clock. The subject, it can act as a pronoun or a noun or can be subject of an ইম্পার্সোনাল ভার্ব। তাহলে এটা কি হতে পারে, প্রোনাউনের কাজ করতে পারে, ফর এ নাউন, নাউনের একটা প্রোনাউন হিসেবে কাজ করতে পারে। এটা হচ্ছে সাবজেক্টের একটা ইম্পার্সোনাল ভার্বের কাজ করতে পারে। অ্যাজ দ্য সাবজেক্ট অফ এন ইম্পার্সোনাল ভার্ব, দ্য ইম্পার্সোনাল ভার্বের সাবজেক্ট হিসেবে দ্য প্রোনাউন ইজ নট অ্যাকচুয়ালি ইউজড ইন প্লেস অফ নাউন। নাউনের ক্ষেত্রে নাউনের পরিবর্তে প্রোনাউনটা ব্যবহার করা হয় না, বাট ইজ পার্ট অফ অ্যান আইডিওমেটিক এক্সপ্রেশন। খেয়াল করো, দেখো it rains quite often here in the summer. It rains quite often here in the summer. Rain হয় quite often, খুব frequently হয়। এতে ইম্পার্সোনাল সাবজেক্টের ভার্ব হচ্ছে এটা। it is hard to believe that he is dead. তাহলে এই ইটটা হচ্ছে ইম্পার্সোনাল সাবজেক্ট। In some sentences the true subject does not appear in normal subject position. মানে কিছু সেন্টেন্সে সাবজেক্টের যে পজিশনটা মানে ভার্বের পূর্বে সেটা সাধারণত হয় না। কিছু সেন্টেন্সের ক্ষেত্রে there can act as a pseudo subject, ছদ্মবেশী একটা সাবজেক্ট হিসেবে বসতে পারে, and it is treated like a subject when changing word order to the question. খেয়াল করো, দেখো আমরা একটু আগে যেটা দেখলাম ইম্পার্সোনাল ভার্বের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে সেন্টেন্সটা শুরু হয়েছে ইট, যেটাকে আমরা হচ্ছে ইন্ট্রোডাক্টরি ইট নামে চিনি, ইন্ট্রোডাক্টরি ইট নামে আমরা চিনি। আর এইখানে কিছু সেন্টেন্সে যেটাতে হচ্ছে দেয়ার সুডো ভার্ব হিসেবে ব্যবহৃত, সুডো সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, সেই ক্ষেত্রে দেয়ার দ্বারা সেন্টেন্স শুরু হয়। খেয়াল করো, দেখো বলছে there was a fire in that building last month. তাহলে সেন্টেন্সটা শুরু হয়েছে কি দ্বারা, there দ্বারা, wasটা বসছে, সিঙ্গুলার ভার্বটা বসছে তার অ্যাকচুয়াল সাবজেক্টের দ্বারা। তার মানে আমরা বুঝলাম যে there যুক্ত সেন্টেন্স মানে there দিয়ে যে সেন্টেন্সটা শুরু হবে তার সাবজেক্টটা হবে ভার্বের পরে। তাহলে এইখানে ওয়াজটা আমি দিব হচ্ছে তারপরে যে সাবজেক্ট আছে, যে নাউনটা আছে, সেই নাউনটার দ্বারা আমরা হচ্ছে ভার্ব বসাবো। যেমন দেয়ার ওয়াজ আ ফায়ার ইন দ্যাট বিল্ডিং। আবার দেখো এটাতে যদি আমি ইন্টারগেটিভ করতে চাই তাহলে হবে ওয়াজ দেয়ার আ ফায়ার ইন দ্যাট বিল্ডিং লাস্ট মান্থ। আবার খেয়াল করো, দেখো দেয়ার ওয়্যার মেনি স্টুডেন্টস, যেহেতু এখানে সাবজেক্টটা মেনি স্টুডেন্টস সেহেতু এখানে হবে হচ্ছে ওয়্যার, এখানে হবে হচ্ছে ওয়্যার, কারণ হচ্ছে ভার্বের সাবজেক্ট হচ্ছে এইটা আর দেয়ার দিয়ে সেন্টেন্সটা শুরু হয়েছে। এটাকে আমরা যদি কোশ্চেন মার্ক করি, ওয়্যার দেয়ার এনি মেনি স্টুডেন্টস ইন দ্য বিল্ডিং।
ওকে, সো এইভাবে আমরা হচ্ছে কোশ্চেনটাও করতে পারি। ভার্ব, এবার চলে আসবো ভার্বের ডিসকাশন, ভার্ব সম্পর্কে জানবো এবার। The verb follows the subject in a declarative sentence, generally shows an action, shows the action, generally shows the action of the sentence, মানে সেন্টেন্সে কি কাজ করা হচ্ছে, কি করা হচ্ছে সেটা প্রকাশ করে। নোট, এভরি সেন্টেন্স মাস্ট হ্যাভ আ ভার্ব। তাহলে একটা সেন্টেন্সে সাবজেক্টটা থাকুক চাই না থাকুক, উজ্জ থাকুক, ইউ প্রকাশ করুক, কমান্ড সেন্টেন্স থাকুক বা যাই থাকুক, সাবজেক্ট একটা সেন্টেন্সে ভার্ব অলওয়েজ থাকবে। উইদাউট আ ভার্ব আ সেন্টেন্স ক্যান নট বি কমপ্লিটেড। একটা সেন্টেন্স কখনোই কমপ্লিট হবে না, কোনো সেন্টেন্সে সাবজেক্ট ছাড়া কোনো সেন্টেন্স হবে না। জন আর সাবজেক্ট মে বি এ সিঙ্গেল ওয়ার্ড হতে পারে, যেমন জন ড্রাইভস টু ফাস্ট, জন ড্রাইভস টু ফাস্ট, দে হেট স্পিনাচ, ওকে, দে হেট স্পিনাচ। তাহলে এভাবে করে একটা সিঙ্গেল ওয়ার্ড ভার্ব থাকতে পারে, অথবা ভার্ব ফ্রেজও হতে পারে, মানে কি একাধিক ভার্ব একসাথে থাকতে পারে। ভার্ব ফ্রেজ কনসিস্ট অফ ওয়ান অর মোর অক্সিলারিজ অর ওয়ান মেইন ভার্ব, এভাবে থাকতে পারে। অক্সিলারি ভার্ব অলওয়েজ প্রিসিডস দ্য মেইন ভার্ব, আমরা জানি অক্সিলারি ভার্ব সবসময় মেইন ভার্বের পূর্বে বসবে, যেমন জন ইজ গোয়িং টু, তাহলে এইটা হচ্ছে একটা ভার্ব ফ্রেজ, টু মায়ামি টুমরো। জেইন হ্যাজ বিন রিডিং, তাহলে এটা হচ্ছে একটা ভার্ব ফ্রেজ, দ্যাট বুক হ্যাজ বিন রিডিং দ্যাট বুক। আরো এক্সাম্পলস আমরা দেখি ভার্ব অ্যান্ড ফ্রেজেসের, আমরা আরো কিছু এক্সাম্পলস দেখি। she will go to Boston next year, she will go to Boston next year। আরো খেয়াল করো, দেখো Jane is very tall, Jane is very tall, she must have gone to the bank, as a verb phrase। Joe has gone home, Joe has gone home। Mary is watching television, Mary is watching television। It was raining at 6 o'clock last night, it was raining 6 o'clock last night। তাহলে একটা সেন্টেন্সের আমরা হচ্ছে চারটা অংশ দেখলাম, একটা হচ্ছে সাবজেক্ট, একটা হচ্ছে ভার্ব, একটা হচ্ছে কমপ্লিমেন্ট, আর একটা হচ্ছে মডিফায়ার। সো আমরা দুইটা জিনিস দেখলাম এখন, সাবজেক্ট আর ভার্ব, দুইটাকে এক্সপ্লেইন করলাম। সাবজেক্টে বসবে হচ্ছে নাউন অথবা নাউন ফ্রেজ, মানে একটা শব্দ বসতে পারে, একাধিক শব্দ বসেও একটা নাউনের কাজ করতে পারে। ভার্বের ক্ষেত্রেও সেম, একটা ভার্ব বসতে পারে, একটা ওয়ার্ড বসতে পারে, একাধিক ওয়ার্ড বসে ভার্ব ফ্রেজ দ্বারা হচ্ছে ভার্ব প্রকাশ করতে পারে। এখন আসবো কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট হচ্ছে complement completes the verb, complement completes the verb, it is similar to the subject because it's usually a noun। তাহলে কমপ্লিমেন্টে কি বসে, এটা হচ্ছে সিমিলার টু দ্য সাবজেক্ট, সাবজেক্টের মতো হতে পারে একটা নাউন, হতে পারে একটা নাউন ফ্রেজ। হাউএভার ইট জেনারেলি ফলোজ দ্য ভার্ব, সাধারণত সেটা ভার্বের, কমপ্লিমেন্টটা সাধারণত ভার্বের পরে বসে when the sentence is in active voice, যখন হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে থাকে তখন সেটা ভার্বের পরে বসে। নোটে খেয়াল করো, এভরি সেন্টেন্স ডাজ নট রিকোয়ার আ কমপ্লিমেন্ট, প্রত্যেকটা সেন্টেন্সে কমপ্লিমেন্ট থাকে না। কমপ্লিমেন্ট ক্যানট বিগিন উইথ আ প্রিপোজিশন, কমপ্লিমেন্ট কখনোই প্রিপোজিশন দ্বারা শুরু হয় না। তার মানে আমরা যখন দেখব যে সেই কমপ্লিমেন্ট মানে কোনো একটা ভার্বের পরে বসছে কোনো একটা কিছু যেটা প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, সেটা কমপ্লিমেন্ট না। আর কমপ্লিমেন্ট আনসার্স দ্য কোয়েশ্চেন হোয়াট, একটা কমপ্লিমেন্ট কোন কোশ্চেনের অ্যান্সার করে, কি কোশ্চেনের অ্যান্সার করে, কি কোশ্চেনের অ্যান্সার করে, অ্যান্ড আর কি কোশ্চেনের অ্যান্সার করে, অর হুম, কে বা কাকে, এই কোশ্চেনের অ্যান্সার করে। তাহলে চলো কমপ্লিমেন্টের কিছু এক্সাম্পল দেখে নেই। জন বট আ কেক ইয়েস্টারডে, কি কিনেছে, কেক কিনেছে, তাহলে কেক, এটা হচ্ছে কমপ্লিমেন্ট।
জিল ওয়াজ ড্রাইভিং আ নিউ কার, তাহলে এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ, এটা হচ্ছে একটা কমপ্লিমেন্ট, ভার্বের পরে বসছে, এটা হচ্ছে ভার্ব ফ্রেজ। হি ওয়ান্টস টু ড্রিঙ্ক, তাহলে এটা কমপ্লিমেন্ট না, সাম ওয়াটার, এই যে সাম কি খেতে চাচ্ছে, সাম ওয়াটার খেতে চাচ্ছে, তাহলে এটা হচ্ছে কমপ্লিমেন্ট। শি স জন অ্যাট মুভিজ, তাহলে এখানে কাকে দেখছে, এই যে জনকে দেখছে, এটা হচ্ছে মডিফায়ার, তাহলে এটাও হচ্ছে একটা মডিফায়ার, লাস্ট নাইট এটাও হচ্ছে একটা মডিফায়ার। দে কল্ড ম্যারি, কাকে ডাকছে, ম্যারিকে ডাকছে ইয়েস্টারডে। নেক্সট আসেন, হি ওয়াজ স্মোকিং আ সিগারেট, তাহলে এটা হচ্ছে কমপ্লিমেন্ট। ওকে, তাহলে আমরা সাবজেক্ট বুঝে গেলাম, ভার্ব বুঝে গেলাম, কমপ্লিমেন্ট বুঝে গেলাম, এবার আসবো হচ্ছে মডিফায়ারে। আ মডিফায়ার টেলস দ্য টাইম, মডিফায়ার হচ্ছে টাইম বলে, প্লেস বলে, ম্যানার অফ অ্যাকশন, কাজটা কিভাবে করা হয়েছে সেটা বলে। ভেরি অফেন ইট ইজ আ প্রিপোজিশনাল ফ্রেজ, প্রায় সময়ই, প্রায় অনেক সময়ই এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজের ডেফিনেশনটা কি? আ প্রিপোজিশনাল ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট বিগিনস উইথ আ প্রিপোজিশন অ্যান্ড এন্ডস উইথ আ নাউন। তাহলে একটা প্রিপোজিশনাল ফ্রেজ হচ্ছে প্রিপোজিশন দিয়ে শুরু হবে এবং নাউন দিয়ে শেষ হবে, সেটাই হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। আ মডিফায়ার অফ টাইম ইউজুয়ালি কামস লাস্ট ইফ মোর দেন ওয়ান মডিফায়ার ইজ প্রেজেন্ট। তাহলে এটা একটু আমাদের খেয়াল রাখতে হবে, যখন একটা মডিফায়ার বসাবো এবং সেই মডিফায়ারটা হচ্ছে টাইম নির্দেশ করবে এবং সেন্টেন্সে যদি একাধিক মডিফায়ার বসে সেই ক্ষেত্রে সেই মডিফায়ারটা লাস্টে হবে। চলো কিছু এক্সাম্পল দেখে নেই। এক্সাম্পলস অফ প্রিপোজিশনাল ফ্রেজেস, খেয়াল করে দেখো। ইন দ্য মর্নিং, অ্যাট দি ইউনিভার্সিটি, অন দ্য টেবিল, এই সবগুলোই হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। কিভাবে বুঝলাম? বুঝলাম হচ্ছে এটা প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে অ্যান্ড নাউন দিয়ে শেষ হয়েছে, প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, নাউন দিয়ে শেষ হয়েছে, প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, নাউন দিয়ে শেষ হয়েছে। আ মডিফায়ার ক্যান অলসো বি অ্যান অ্যাডভার্ব অর অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এটা অ্যাডভার্ব হতে পারে অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হতে পারে। অ্যাডভার্ব কি? যেটা ভার্বকে মডিফাই করে, যেমন লাস্ট নাইট, হারিডলি, নেক্সট ইয়ার, আউটডোরস, ইয়েস্টারডে, এগুলো সবই হচ্ছে মডিফায়ার, এগুলো হচ্ছে সবই অ্যাডভার্ব। এখানে নোট করো, খেয়াল করো, এভরি সেন্টেন্স ডাজ নট রিকোয়ার এ মডিফায়ার, প্রত্যেকটা সেন্টেন্সেই যে মডিফায়ার থাকবে ইটস নট নেসেসারি। আ মডিফায়ার অ্যান্সার দ্য কোশ্চেন হোয়েন, ওয়্যার, হাউ। ওকে, তাহলে চলো কিছু এক্সাম্পল দেখে নিই। এক্সাম্পলস অফ মডিফায়ার্স, জন বট আ বুক অ্যাট দ্য বুক স্টোর, তাহলে এই যে এটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ এবং এটা হচ্ছে প্লেসকে নির্দেশ করতেছে, এটা হচ্ছে প্লেসকে নির্দেশ করতেছে। জিল ওয়াজ সুইমিং ইন দ্য পুল, জিল ওয়াজ সুইমিং ইন দ্য পুল, তাহলে কোথায় করতেছে? ইন দ্য পুল করতেছে, এটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অবশ্যই এটা প্রিপোজিশনাল ফ্রেজ, হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। ওকে, কারণ প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, নাউন দিয়ে শেষ হয়েছে। ওকে, কিন্তু এটা হচ্ছে মডিফাই করতেছে, প্লেসকে বোঝাচ্ছে। ইয়েস্টারডে, এটা হচ্ছে মডিফায়ার অফ টাইম। আরো খেয়াল করো, হি ওয়াজ ড্রাইভিং ভেরি ফাস্ট, হি ওয়াজ ড্রাইভিং ভেরি ফাস্ট, তাহলে সে ভেরি ফাস্ট ড্রাইভ করতেছিল, তাহলে কিভাবে ড্রাইভ করতেছিল? ভেরি ফাস্ট, তাহলে এটা হচ্ছে মডিফায়ার অফ ম্যানার, হাউ এ কোশ্চেনের অ্যান্সার করতেছে। দ্য মিল্ক ইজ ইন দ্য রেফ্রিজারেটর, তাহলে মিল্ক কোথায় আছে? প্লেস বুঝাচ্ছে রেফ্রিজারেটরে। শি ড্রোভ দ্য কার অন মেইন স্ট্রিট, তাহলে এই মেইন স্ট্রিট প্লেসকে নির্দেশ করতেছে। উই এইট ডিনার অ্যাট 7 o'clock, কোনটাকে নির্দেশ করতেছে? টাইমকে নির্দেশ করতেছে, সো মডিফায়ার অফ টাইম। তাহলে খেয়াল করো, পজিশনটা খেয়াল করো, মডিফায়ার নর্মালি ফলোজ কমপ্লিমেন্ট বাট নট অলওয়েজ, তাহলে মডিফায়ার সবসময় হচ্ছে নর্মালি হচ্ছে কমপ্লিমেন্টের পরে হয় কিন্তু সবসময় না। হাউএভার মডিফায়ার স্পেশালি when it's prepositional phrase usually cannot separate the verb and complement, তাহলে
যখন মডিফায়ারটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ হবে তখন সেটা হচ্ছে ভার্ব অথবা কমপ্লিমেন্ট, এটা থেকে সেপারেটেড হয় না, একসাথে থাকার চেষ্টা করে। দেখো দেখো ইনকারেক্ট সেন্টেন্সটা একটু খেয়াল করো। দেখো she drove on the street the car, না, সে drove করছে, সে ড্রাইভ করছে কার অন দ্য স্ট্রিট, তাহলে কি হবে? হবে she drove the car, সে কি চালাইছে, কার চালাইছে অন দ্য স্ট্রিট। এইভাবে সেন্টেন্সটা লিখতে হবে। ওকে, তাহলে কমপ্লিমেন্ট কোথায় বসতেছে, প্রিপোজিশনাল মডিফায়ার কোথায় বসতেছে, এই জিনিসগুলো হচ্ছে আমাদের প্লেসগুলো হচ্ছে বুঝতে হবে। এখন চলো আমরা এক্সারসাইজ করে, আমরা যেহেতু সাবজেক্ট শিখছি, ভার্ব শিখছি, কমপ্লিমেন্ট শিখছি, তো আমরা কিছু এক্সারসাইজ করে ফেলি যাতে করে আমাদের এই জিনিসগুলো রিভিশন হয়ে যায়। আইডেন্টিফাই দ্য সাবজেক্ট, ভার্ব, কমপ্লিমেন্ট, মডিফায়ার ইন ইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস। তার মানে নিচে সেন্টেন্সগুলো থেকে এইভাবে করে এক্সাম্পল দেওয়া আছে, এভাবে করে হচ্ছে আমার সাবজেক্ট, ভার্ব আর কমপ্লিমেন্ট বের করতে হবে। রিমেম্বার দ্যাট নট এভরি সেন্টেন্স হ্যাজ আ কমপ্লিমেন্ট অর মডিফায়ার। তার মানে আমরা নিয়মটা একটু বুঝে নিলাম যে সকল সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব থাকলেও সবসময় সকল সেন্টেন্সে কমপ্লিমেন্ট অথবা মডিফায়ার থাকবে না। তার মানে আমরা হচ্ছে সেন্টেন্সে আমরা খুঁজবো হচ্ছে ভার্ব কোথায় আছে, সাবজেক্ট কোথায় আছে, দেন হচ্ছে আমরা দেখবো যে কমপ্লিমেন্ট আছেও কিনা, আদৌ আছে কিনা, বা মডিফায়ার আদৌ আছে কিনা। ওকে, যেমন এখানে এক্সাম্পল দিছে, জিল ইজ বাইং আ নিউ হ্যাট ইন দ্য স্টোর। তাহলে জিল হচ্ছে সাবজেক্ট, ইজ বাইং এটা হচ্ছে ভার্ব ফ্রেজ, আর নিউ হ্যাট এটা হচ্ছে কমপ্লিমেন্ট, কি কিনতেছে আর কোথা থেকে কিনতেছে, ইন দ্য স্টোর। আবার দেখো, বেটি ইজ শপিং ডাউনটাউন। তাহলে চলো কিছু এক্সারসাইজ করে ফেলি। জর্জ হচ্ছে সাবজেক্ট, ইজ কুকিং এটা হচ্ছে ভার্ব ফ্রেজ, ডিনার কি ডিনার এটা হচ্ছে কমপ্লিমেন্ট, আর টুনাইট এটা হচ্ছে মডিফায়ার। হেনরি অ্যান্ড মার্সিয়া এটা হচ্ছে সাবজেক্ট, হ্যাভ ভিজিটেড এটা হচ্ছে ভার্ব ফ্রেজ, দ্য প্রেসিডেন্ট এটা হচ্ছে কমপ্লিমেন্ট। উই ক্যান ইট, তাহলে উই হচ্ছে সাবজেক্ট, ক্যান ইট হচ্ছে ভার্ব ফ্রেজ। লাঞ্চ কি খাবো, লাঞ্চ খাবো এটা হচ্ছে কমপ্লিমেন্ট। ইন দিস রেস্টুরেন্ট টুডে, তাহলে ইন দিস রেস্টুরেন্ট এটাও হচ্ছে একটা মডিফায়ার, এটাও হচ্ছে একটা মডিফায়ার। প্যাট শুড হ্যাভ বট, তাহলে শুড হ্যাভ বট এটা হচ্ছে ভার্ব ফ্রেজ, প্যাট এটা হচ্ছে সাবজেক্ট। গ্যাসোলিন এটা হচ্ছে কমপ্লিমেন্ট। ইয়েস্টারডে এটা হচ্ছে মডিফায়ার। ট্রিজ গ্রো, ট্রিজ হচ্ছে সাবজেক্ট, গ্রো হচ্ছে ভার্ব। ইট ওয়াজ রেইনিং, তাহলে ইট ওয়াজ রেইনিং এটা হচ্ছে ভার্ব ফ্রেজ। অ্যাট 7 o'clock দিস মর্নিং এটা হচ্ছে অ্যাডভার্ব, মডিফায়ার অফ টাইম, শি ওপেন্ড আ চেকিং অ্যাকাউন্ট, শি এটা হচ্ছে সাবজেক্ট, ওপেন এটা হচ্ছে ভার্ব, আর চেকিং অ্যাকাউন্ট কি খুলছে, আর চেকিং অ্যাকাউন্ট অ্যাট দ্য ব্যাংক লাস্ট উইক। কোথায় খুলছে, দুইটা ফ্রেজ থাকলে ফ্রেজ অফ টাইম হচ্ছে, মডিফায়ার অফ টাইম হচ্ছে লাস্টে। হ্যারি ইজ ওয়াশিং ডিশেস রাইট নাও, তাহলে হ্যারি হচ্ছে সাবজেক্ট, ইজ ওয়াশিং এটা হচ্ছে ভার্ব ফ্রেজ, ডিশেস এটা হচ্ছে অবজেক্ট, রাইট নাও এখন হচ্ছে এটা হচ্ছে রাইট নাও এটা হচ্ছে মডিফায়ার অফ টাইম। শি ওপেন্ড এটা হচ্ছে ভার্ব, শি হচ্ছে সাবজেক্ট, হার বুক এটা হচ্ছে কমপ্লিমেন্ট। পল, উইলিয়াম অ্যান্ড ম্যারি ওয়ার ওয়াচিং টেলিভিশন, পল, উইলিয়াম অ্যান্ড ম্যারি ওয়ার ওয়াচিং টেলিভিশন, তাহলে ওয়ার ওয়াচিং এটা হচ্ছে ভার্ব ফ্রেজ, টেলিভিশন দেখতেছিল এটা হচ্ছে কমপ্লিমেন্ট। আ ফিউ মিনিটস অ্যাগো, তাহলে এটা হচ্ছে মডিফায়ার অফ টাইম। সো এই ছিল আজকের জন্য ক্লিপস টোফেল থেকে আমরা হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার বুঝে গেলাম। ইনশাআল্লাহ সামনের ক্লাসগুলোতে আমরা ক্লিপস টোফেলটা শেষ করব, একটা একটা করে আমরা হচ্ছে ক্লিপস টোফেল পুরো বইটা শেষ করে ফেলবো। অলরেডি আমাদের হচ্ছে মিনি টেস্টগুলোর সলিউশন ক্লাসগুলো আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে,
তোমরা যারা সেই ক্লাসগুলো করো নাই সেই ক্লাসগুলো করে ফেলতে পারো, অথবা এখনও যারা করো নাই তারা এই ক্লাসগুলো শেষ করে মিনি টেস্টগুলো আরও সহজে বুঝতে পারবা। তো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।